দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ, বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে ধর্ষণ। রাতে বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যান ছাত্রী, ফুচকা খেতে বেরিয়ে ধর্ষণের শিকার। জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। কথা বলবো অর্পণের সঙ্গে, আরো সবিস্তারে জানাবে অর্পণ। অর্পণ, কি অভিযোগ উঠছে, কি জানা যাচ্ছে আর এই ঘটনা সম্পর্কে জানো? দেখো, যেটা জানা যাচ্ছে যে শুক্রবার রাতে কিন্তু এই দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া তার বাড়ি উড়িষ্যা এবং এখানে সে তার বন্ধুর সাথে ক্যাম্পাসের বাইরে ফুচকা খাওয়ার জন্য বের হন। তারপরেই কিন্তু 5 থেকে 6 জন, যেটা জানা যাচ্ছে যে বহিরাগত, তারা তাকে জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে, এমনই অভিযোগ করছেন। এবং ঘটনার খবর পেয়ে তার পরিবারকে যখন খবর জানানো হয়, তার পরিবারের লোকজন তারা আসে এবং বর্তমানে যে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে এই চিকিৎসক কিন্তু চিকিৎসাধীন, যে ডাক্তারি পড়ুয়া তিনি চিকিৎসাধীন রয়েছেন। কারণ এই আইকিউ সিটি মেডিকেল কলেজের বাইরেই প্রায় 2 কিলোমিটার একটি রাস্তা রয়েছে, একেবারে জঙ্গল রাস্তা, এবং এই রাস্তাটির নামকরণ মোহনবাগান সরণি। আর এই মোহনবাগান সরণির যে রাস্তা, তার যে দুপাশে যে জঙ্গল, সেই জঙ্গলেই তাকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। কতজনের বিরুদ্ধে মোট অভিযোগ অর্পণ? কতজন ছিল এই গ্যাংয়ে, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে, অর্থাৎ এই পড়ুয়া তার পরিবারকে যেটা জানিয়েছে সেই সূত্রে খবর, এবং পুলিশ সূত্রে যেটা খবর, তাদেরকে যেটা অভিযোগ করছেন যে 5 থেকে 6 জন তারা কিন্তু ছিল এবং তারা এই ঘটনায় যুক্ত। এবং তার যে বন্ধু, এই ঘটনার পর থেকে ওই ডাক্তারি পড়ুয়ার যে বন্ধু, সে কিন্তু পলাতক, যদিও তার খোঁজেও পুলিশ তো তল্লাশি শুরু করেছে। কারণ ইতিমধ্যেই কিন্তু নিউ টাউনশিপ থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই যে ডাক্তারি যিনি পড়ুয়া রয়েছেন তার সাথেও কথা বলছেন এবং তার পরিবারের সাথে কথা বলেছেন। কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। ইতিমধ্যেই কিন্তু এই যে মেডিকেল কলেজ, যে হাসপাতাল আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আইকিউ সিটি হাসপাতাল, এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে এবং গোটা ঘটনার কিন্তু পুলিশ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউ টাউনশিপ থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছে। কারণ অন্ধকারে এই রাস্তার মধ্যে কোনো সিসিটিভি ছিল কিনা তাও পুলিশ কিন্তু খতিয়ে দেখছে এবং এই ঘটনায় কারা কারা যুক্ত তাও কিন্তু খতিয়ে দেখছে। কারণ যে শুক্রবার রাতে যে ঘটনা ঘটেছে, একেবারেই তার তদন্তর ভার কিন্তু নিউ টাউনশিপ থানার পুলিশ তারা নিজের দায়িত্বে তদন্ত। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে, নিরাপত্তা কোথায় সেখানে ছাত্রীদের? একজন ছাত্রী রাতে ক্যাম্পাস থেকে বেরিয়ে চলে গেল, তারপর এরকম একটা ঘটনা ঘটে গেল। কর্তৃপক্ষ কি বলছে এখন, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ? দেখো, একেবারেই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ আইকিউ সিটি কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে তারা রাজি নন। কারণ তারা যেটা জানাচ্ছে, যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, যে তারা যেটুকু বারবার জানাচ্ছে যে ক্যাম্পাসের বাইরের ঘটনা, অর্থাৎ এবং যেখানে প্রশ্ন উঠছে যে রাত্রি 9টার পরে কিভাবে ক্যাম্পাস থেকে এখানকার যারা পড়ুয়া রয়েছে এবং যারা আসছেন বিভিন্ন ভিন রাজ্য থেকে, তারা কিভাবে বাইরে বেরোচ্ছে তা নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কারণ বন্ধুর সাথে ফুচকা খেতে যাওয়া, যেভাবে এই ঘটনা ঘটলো, যাতে আগামী দিনে না ঘটে তাও কিন্তু দেখছেন তারা। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনবো নির্যাতিতার বাবার বক্তব্য। কটায় খবর পেলেন? রাত্রি 10টার সময়। কে ফোন করেছিল? তার বন্ধু আমাকে ফোন করেছিল। এখানে 9:30 9টার মধ্যে একজন ছেলে, ও বললো গুপচুপ খাবো, চলো দেখি, সেই দিকে ভুলে ওকে নিয়ে গেছে। যখন 3 জন লোক এসে গেছে, ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে। তার মধ্যে একজন ওকে রেপ করেছে, ওদের মোবাইল ছড়ে নিয়েছে। তারপরে 3000 টাকা দিলে মোবাইল দিব বললো, তার কাছে 200 টাকা ছিল, ও 200 টাকাও ছড়ে নিয়েছে। ছেলেটা কে হয়? ছেলেটা তার ক্লাস ফ্রেন্ড হয়, সম্ভবত এই ছেলেটা জড়িত আছে। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ধামা চাপা দেওয়ারও অভিযোগ উঠছে। নিরাপত্তা তো নেই। আমি যখন আসি কিছু সাপোর্ট আমাকে নেই, যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আছে আমাকে বিশাল সাপোর্ট করেছে। কিছু রেসপন্স, যে এখানে একটা ঘটনা ঘটেছে, কিছু নেই, কিছু গুরুত্ব নেই। আমি যদি যেতেও ছাড়ছে না, সব দিকে পুরো বন্ধ। চাপা তো চেষ্টা করছে ওরা। বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত। আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই, যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই, নো রেসপন্স। একটা গার্ডিয়ান আসছে, অত বড় করে সংবেদনশীল ঘটনা ঘটেছে, একটু রেসপন্স থাকতো, কিছু না ভাই।
অর্পণ, আমরা শুনলাম নির্যাতিতার বাবার বক্তব্য। তিনি একেবারে স্পষ্টই বলছেন যে এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কোনো নিরাপত্তা নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই। ইভেন এই যে এরকম একটা ঘটনা ঘটেছে সেটাও জানতে পেরেছেন মেয়ের বন্ধুদের কাছ থেকে। তা কলেজ কর্তৃপক্ষ কি এর দায় এড়াতে পারে? তুমি তো এই মুহূর্তে ওই ক্যাম্পাসে রয়েছো, কি দেখছো বলো তো নিরাপত্তার ছবিটা? দেখো, একেবারেই কিন্তু নিরাপত্তার ব্যবস্থা বলতে কিচ্ছু নেই, কারণ এই কলেজ কর্তৃপক্ষ এই ঘটনার দায় এড়িয়ে যেতে চাইছে মূলত। কারণ এখানে যে দেখা যাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ যে ছবিতে, যে নিরাপত্তার বিষয়ে কিন্তু বারবার এই আইকিউ সিটি হাসপাতালের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসে। কারণ এখানে নিরাপত্তা বলতে কিছুই নেই, কারণ এই অভিযোগও বারবার এসছেন। এবং যেই গোটা ঘটনার কিন্তু নিরাপত্তার যে ব্যবস্থা তা কিন্তু একেবারে এড়িয়ে যেতে চাইছে এই আইকিউ সিটি কর্তৃপক্ষ। তারা এখনো পর্যন্ত নিরাপত্তার বিষয়ে বা এই ঘটনার বিষয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত মুখ খুলতে রাজি হননি। অর্পণ, নির্যাতিতা ছাত্রী এখন কেমন আছে? তার শারীরিক অবস্থা এখন কেমন? কোথায় আছে সে? দেখো, নির্যাতিতার শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল রয়েছে, কারণ তিনি এই মুহূর্তে যে আইকিউ সিটি হাসপাতাল মেডিকেল কলেজ সেখানেই চিকিৎসাধীন এবং রীতিমতো চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। এবং তার পরিবারও কিন্তু এই হাসপাতালেই রয়েছেন। তার পরিবারকে খবর দেওয়ার পরে তার পরিবার বন্ধুর মুখ থেকে, নির্যাতিতার বন্ধুর মুখ থেকে তারা খবর পেয়েও কিন্তু তারা ছুটে আসে এবং তারাও ইতিমধ্যে কিন্তু এই হাসপাতালেই রয়েছে, যদিও গোটা বিষয় পুলিশি নিরাপত্তায় রয়েছে। তুমি তো নজর রাখছো, তোমার থেকে আরো আপডেট নিতে থাকবো। অনেক ধন্যবাদ তোমায় অর্পণ। বিশেষভাবে সক্ষমকে ধর্ষণের অভিযোগ, নাদিয়াল থানার জালে অভিযুক্ত। গতকাল রাতে ঘটেছে এই ঘটনা। মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত মোহাম্মদ ইয়াসিন। রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রৌনক, এই কি অভিযোগ উঠছে, কি ঘটেছে জানো? দেখো, গতকাল রাত 12:35 নাগাদ এই বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণ করে মোহাম্মদ ইয়াসিন, এমনটাই কিন্তু অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং ইতিমধ্যে মহিলার যে প্রাথমিক শারীরিক পরীক্ষা, সেই পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মেডিকেল টেস্ট তাও আজ করা হবে এবং পুলিশের তরফ থেকে গোপন জবানবন্দির জন্য আদালতে আবেদন করা হয়েছে। মহিলার যে বয়ান রেকর্ড করা হয়েছে, যে অভিযোগপত্রে তিনি লিখেছেন যে গতকাল রাত 12:35 নাগাদ এই মোহাম্মদ ইয়াসিন তিনি আসেন, তারপর মহিলাকে বেধড়ক মারধর করা হয় এবং বলপূর্বক তাকে ধর্ষণ করা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং আজ সকাল 6:30 নাগাদ এই মোহাম্মদ ইয়াসিনকে নাদিয়াল থানার অন্তর্গত আইয়ুবনগর থেকে পুলিশ গ্রেফতার করে। ইতিমধ্যে তাকে আজ আদালতে পেশ করা হবে, নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ। এবং ইতিমধ্যে নাদিয়াল থানায় এই ঘটনাকে কেন্দ্র করে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে এবং তারপরে যে প্রসিডিওর অর্থাৎ মেডিকেল টেস্ট, সেই মেডিকেল টেস্টও কিন্তু মহিলার করা হবে এবং মহিলার যে গোপন জবানবন্দি, সেই গোপন জবানবন্দির জন্য ইতিমধ্যে পুলিশের তরফ থেকে আদালতেও আবেদন করা হয়েছে। ধন্যবাদ রৌনক। হাওড়ার বড়গাছিয়ায় রেল অবরোধে উত্তেজনা ছড়িয়েছে। অবরোধ তুলতে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। সকাল থেকে হাওড়া আমতা শাখায় অবরোধ। প্রতিদিন দেরিতে ট্রেন চলার প্রতিবাদ। দীর্ঘক্ষণ অবরোধে আটকে ছিল হাওড়াগামী লোকাল। এরপর পুলিশ এলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ। অবশেষে অবরোধ উঠে যায়। দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবাশিস, আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি, বিক্ষোভকারীদের রীতিমতো তুলে নিয়ে যাচ্ছে পুলিশ চ্যাংদোলা করে। কি মানে কেন এই বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভকারীরা, কি দাবি তাদের? দেখো, দীর্ঘদিন ধরে এই দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল যে সবসময় লেটে চলে তা নিয়ে ক্ষোভ মানুষের মধ্যে ছিলই। বেশ কয়েকদিন ধরে হাওড়া আমতা শাখার ট্রেন কার্যত 2 থেকে আড়াই ঘন্টা লেটে চলছে। যে 6:30 সকালের আজকে যখন ট্রেন, সেই 6:30 ট্রেন বড়গাছিয়ায় পৌঁছানোর কথা 7:05, সেখানে 8টা বেজে গেল, সেখানে পৌঁছায়নি। এবং তারপরেই কিন্তু কার্যত রেল যাত্রীরা যারা ছিলেন তারা রেল লাইনে নেমে পড়ে, তারা বিক্ষোভ কাটাতে শুরু করে, তারা কার্যত অবরোধ করে। 3 ঘন্টা অতিক্রান্ত হয়। একদিকে রেলের আধিকারিকরা আসে, রেল পুলিশের তরফ থেকে তাদেরকে বোঝানো হয়, জগৎবল্লভপুর থানার পুলিশের তরফ থেকে বোঝানো হয়। 3 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরে কার্যত পুলিশ কিন্তু আইনি ব্যবস্থা নিল। এই আইনি ব্যবস্থা সরাসরি সেখানে র্যাব ও কমব্যাট ফোর্স নামিয়ে কার্যত লাঠি চার্জ করে অবরোধকারীদের সেখান থেকে হাঁটিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই অবরোধকারীদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে রেল পুলিশ এবং জগৎবল্লভপুর থানার পুলিশের তরফ থেকে।
চলাচল ব্যাপক লাঠিচার্জ স্বাভাবিক করা হয়েছে? হয়। ইতিমধ্যেই কিন্তু ট্রেন চলাচল, যে ট্রেনটি আটকে ছিল হাওড়া আমতা লোকাল, সেটিকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেলের তরফ থেকে। তবে বিক্ষোভকারীরা এখনো কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে। বিশাল পুলিশ বাহিনী, র্যাব ও কমব্যাট ফোর্স সেখানে নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ধন্যবাদ দেবাশিস। রেলের জন্য আমাদের প্রত্যেকটা মানুষের কাজ চলে যাচ্ছে, কেন প্রত্যেকবার কেন হবে? আমরা বারবার অনুরোধ করছি, প্রত্যেকটা মানুষ আছে, সবাই সমর্থন করছে এই বিষয়টা নিয়ে। রেলকে এটা ভাবনা চিন্তা করে দেখতে হবে। সামান্য কোম্পানি কাজ করে খাই, এইভাবে যদি গাড়ি আসে আমাদের কোম্পানি কাজ দিচ্ছে না, এবার এইভাবে আমরা যদি বারবার ফিরে যেতে থাকবো বাড়িতে, আমরা খাবো কি করে? আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, এই গাড়ির সমস্যার জন্য আমাদের কারখানা থেকে বের করে দিচ্ছে। কালকে ফেরত গেছি, পরশু ফেরত গেছি, আজকে ফেরত যাব, তাহলে আমাদের সমস্যা তো এই ট্রেনের জন্যই হচ্ছে। দুর্গাপুরের ধোবিঘাটের ঘটনা। শুক্রবার সন্ধ্যায় স্ত্রীকে খুনের অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক। কথা বলবো অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পণ, বিশদে জানাও কি অভিযোগ উঠছে, কেন গ্রেফতার হলো? দেখো, এক গৃহশিক্ষক, তার ধোবিঘাটে বাড়ি, এবং তার নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। তারপর কিছুক্ষণ পর তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এবং এই ঘটনা একেবারেই কিন্তু শুক্রবার ধোবিঘাটে একেবারে ঘটে, এবং তারপরেই সেখানে পুলিশ পৌঁছায় এবং পুলিশ গিয়ে সেই রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেন খুন কিছু জানা যাচ্ছে? যেটা সূত্রে জানা যাচ্ছে মারফত, একটা পারিবারিক বিবাদ, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা পারিবারিক বিবাদ চলছিল, এবং তার জেরেই হয়তো খুন করেছেন তার স্বামী রাগের বশত, এবং তারপরেই কিন্তু নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। প্রতিবেশীরা কি বলছে? এদের মধ্যে কি ঝামেলা হতো মাঝে মাঝেই? কেন এইভাবে খুন করার মতন একটা সিদ্ধান্ত নিল স্বামী? একেবারেই যারা প্রতিবেশী রয়েছে তারা কিন্তু যেটা জানাচ্ছেন, খুবই ভালো মানুষ ছিলেন তার স্ত্রী, এবং কেন তাকে খুন করলো তারাও কিন্তু একেবারেই হতবাক। এবং তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা ঝামেলা রীতিমতো তার পারিবারিক চলতো, যদিও সেটা প্রতিবেশীরা কেউ জানতে পারতো না। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে রাগের বশত কিন্তু এই খুন করেছেন। তারপরেই তার স্বামী তিনি আত্মসমর্পণ করেছেন থানায়। ধন্যবাদ অর্পণ। এদেরকে কোনোদিন খারাপ কিছু দেখিনি, ঠিক আছে। এমনি তো দেখতাম কাকিমা সকালবেলায় ফুল টুল তুলতো, ঠিক এমনি কথাবার্তা বলতো মাঝে সাথে, লোকটা অতটা কথা বলতো না। কাকিমার সাথে যেমন মাঝে সকালটালে আমরা কাজে টাজে বেরোতাম, এমনি দেখা ওটা ফুল টুল তুলতো। এ তো শুনে তো অবাক, কারণ এরম হয়নি। কাকু মেরেছে নাকি, বলছে থানায় গিয়ে নাকি স্যালেন্ডার করেছে, এই তো শুনছি, এই তো বলছি।